আমরা যদি এরপরেও এরা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যায় তাহলে নিঃসন্দেহে আমরা আদালতের কাছে প্রার্থনা করব যাতে রাজ্য সরকারের উপরে এক্সাম্পলারি কস্ট ইম্পোজ করে এই ধরনের মামলাকে দীর্ঘায়িত করার জন্য। আসলে এই রাজ্যের ঘটে চলা যে অন্যায় এবং অবিচার তার বিরুদ্ধে যারা কথা বলবে এই দেশের সরকার তাদের ওপরে যত রকমভাবে পারে তাদের উপর অত্যাচার করার চেষ্টা করবে। খুব স্বাভাবিক কারণেই আমরা এই পিটিশনে একথা বলেছি যে উদ্দেশ্যপ্রণীতভাবে শুধুমাত্র এদেরকে পেনালাইজ করার জন্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আদালত আজকে আমাদের যে পিটিশনে আমরা যে বিষয়টি লিখেছি, যে কারণে আমরা মামলা করেছি সেটাকে গ্রহণ করেছে। তিনজন দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া এবং অনিকেত মাহাতো, যে তিনজন আরজিকরের সেই নৃশংস ঘটনার প্রতিবাদে গলা তুলেছিলেন, হাসপাতালের দুর্নীতি চক্রের বিরুদ্ধে কথা তুলেছিলেন, তাই তাদেরকে হেনস্থা করার জন্য ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু নিঃসন্দেহে কথা আমরা আশা করব, আমি বলবো আইনজীবী হিসেবে, যে আদালত যদি এখানে কোনো একটা প্রোঅ্যাক্টিভ রোল নেয় এবং একটা এক্সাম্পল সেট করে তাহলে আগামী দিন রাজ্য সরকার এই ধরনের পদক্ষেপ নিতে গেলে দ্বিতীয়বার ভাববে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। জুনিয়র ডাক্তারদের করা মামলায় ফের আদালতে ধাক্কা খেল রাজ্য। আপনারা জানেন জুনিয়র ডাক্তারদেরকে বদলি করে দেওয়া হয়েছিল, যার বিপক্ষে আদালতে আবেদন জানায় জুনিয়র ডাক্তাররা। আজকে সেই রায় প্রকাশিত হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে আপাতত বদলি করা যাবে না। কি হয়েছে পুরো বিষয়, আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী শামীম আহমেদ এবং ডক্টর তমনাশ চৌধুরী। শামীমদা, প্রথমেই আমি বলবো যে কোর্ট কী রায় দিলেন, বিচারপতি কি বললেন এবং এই পুরো অর্ডারটাকে সাংবিধানিকভাবে অবৈধ বললেন বিচারপতি কেন? দেখুন, আমাদের মামলার মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে প্রসিডিওর মেনে এদের সিলেকশন হয়েছিল এবং যে প্রসিডিওর মেনে ওরা ওদের অপশান এক্সারসাইজ করেছিল কে কোন হসপিটালে এনগেজড হবেন। এটা অ্যাপয়েন্টমেন্ট নয়, এটা টেম্পোরারি এনগেজমেন্ট ইন টার্মস অফ আন্ডারটেকিং দ্যাট দে হ্যাভ গিভেন অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইনটু দ্য কোর্স। তাহলে সেই প্রসিডিওর মেনে যে অপশান আমরা এক্সারসাইজ করেছিলাম সেটা হয়েছিল ইন টার্মস অফ মেরিট। তাদের নিজস্ব যে র্যাঙ্ক তৈরি হয়েছিল তাদের মেরিট অনুযায়ী, সেই র্যাঙ্ক অনুযায়ী তাদের সিলেকশন হয়েছে। যে কোনো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তাই হয়, যেখানে মেরিটের উপর ভিত্তি করে সিলেকশন হয়। এখানে যার যে র্যাঙ্ক ছিল, দেখবেন যদি 50টা হসপিটাল থাকে তাহলে যে র্যাঙ্ক 1-এ আছে তার কাছে 50 হসপিটালের মধ্যে যে কোনো হসপিটাল সে চুজ করতে পারে। র্যাঙ্ক 2-তে যে থাকবে তার কাছে 49 অপশান থাকে, কারণ একটা অপশান সে চুজ করে নিয়েছে। ফলে মেরিট অনুযায়ী এভাবেই র্যাঙ্ক চুজ করা হয়। কিন্তু এই র্যাঙ্ক চুজ করার পরেও তাদের হঠাৎ করে দেখা গেছে 3 জনের ক্ষেত্রে এই বদল হয়েছে। এই 3 জন কারা? যারা এই আরজিকর আন্দোলনের একেবারে সামনের সারির নেতা ছিলেন তারা। ফলে খুব স্বাভাবিক কারণেই আমরা এই পিটিশনে একথা বলেছি যে উদ্দেশ্যপ্রণীতভাবে শুধুমাত্র এদেরকে পেনালাইজ করার জন্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আদালত আজকে আমাদের যে পিটিশনে আমরা যে বিষয়টি লিখেছি, যে কারণে আমরা মামলা করেছি সেটাকে গ্রহণ করেছে এবং যে অর্ডারে আমাদের এই বদল হয়েছিল সেটাকে বাতিল করেছে। ডাক্তারবাবুর কাছে আসি। এই যে হেনস্থা আপনাদেরও তো হতে হচ্ছে, আপনাকে নিজেও নোটিশ পাঠানো হয়েছে, আজকে জুনিয়র ডাক্তারদের একটা মামলা কোর্ট অবধি এলো। তো এই হেনস্থাটাকে আপনি কিভাবে দেখেন, যেটা আপনি ডিজার্ভই হয়তো করেন না, কারণ আপনি চিকিৎসক, আপনার কাজই এটা নয়? আসলে এই রাজ্যের ঘটে চলা যে অন্যায় এবং অবিচার তার বিরুদ্ধে যারা কথা বলবে এই দেশের সরকার তাদের ওপরে যত রকমভাবে পারে তাদের উপর অত্যাচার করার চেষ্টা করবে। এটা সেই গ্রাম থেকে শুরু করে শহর এবং সেখানে হাসপাতাল, শিক্ষাক্ষেত্র কোনোটাই এর বাইরে নেই। আমরা 1600 জনের কাউন্সিলিং হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের নিজস্ব করা কাউন্সিলিং। সেখানে বাকিদের সব ঠিক থাকলো, শুধুমাত্র 3 জন দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া এবং অনিকেত মাহাতো, যে 3 জন আরজিকরের সেই নৃশংস ঘটনার প্রতিবাদে গলা তুলেছিলেন, হাসপাতালের দুর্নীতি চক্রের বিরুদ্ধে কথা তুলেছিলেন, তাই তাদেরকে হেনস্থা করার জন্য ট্রান্সফার করা হয়েছিল। আমরা মহামান্য আদালতের আজকের রায় দেখেছি। আমরা মনে করি যে ন্যায়ের পথ, সত্যের পথ দীর্ঘ হলেও, কষ্টকর হলেও ন্যায় একদিন জিতবেই। সেটাই আজকে আমাদের মহামান্য আদালত প্রমাণ করল।
সাহেব না, আপনি আমাকে একদম কোর্টের একটা জিনিস আমরা বারবার দু বছর ধরে দেখেছি, সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট। ফলে এই পুরো বিষয়টা যদি সুপ্রিম কোর্ট অবধি যায়, লড়াই তো দীর্ঘায়িত হবে, দীর্ঘ হবে। আপনারা তৈরি অন্তত শাসকের বিপক্ষে এই লড়াই শুধু আইনত নয়, সামাজিক একটা বার্তা দেওয়ারও তো লড়াই এক্ষেত্রে? দেখুন, আমরা সবাই জানি যে জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড, কিন্তু আমরা সবসময় দেখি যে কার্যক্ষেত্রে তাই ঘটে থাকে বারে বারে। এবং এইটাকে বন্ধ করার জন্যে ঠিক এই ধরনের একটি মামলায়, যেখানে মামলা হাইকোর্টে চলবে নাকি এই মামলাটি নিয়ে ট্রাইব্যুনালে যেতে হবে, এই বিষয়ে একটি সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে দিয়েছে, এবং সেই জাজমেন্টে দিয়েছিল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। সেই জাজমেন্টে একথা উল্লেখ করা আছে যে যেহেতু আমরা গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার নই, যেহেতু আমরা কোনো পোস্ট হোল্ড করছি না, সে কারণে এই মামলা হাইকোর্টে চলবে, ট্রাইব্যুনালে যেতে হবে না। তা সত্ত্বেও এই মামলা হাইকোর্টে চলবে না এইখানে ট্রাইব্যুনালে যেতে হবে, তাই নিয়ে লম্বা সওয়াল আমাদের হাইকোর্টের ডিভিশন সিঙ্গেল বেঞ্চে এই অনিকেত মাহাতো বা দেবাশিস সরকারের মামলায় চলেছে। এবং আমরা ডিভিশন বেঞ্চের ওই জাজমেন্ট সাইট করেছিলাম এবং আদালতে আমরা উল্লেখ করে বলেছিলাম যে আদালত ওই জাজমেন্টের ক্ষেত্রে কশন করেছিল স্টেট গভর্নমেন্টকে যে এই ধরনের ফ্রিভোলাস অ্যাপিল নিয়ে যাতে আদালতে সময় নষ্ট না করে। এবং আমরা যদি এরপরেও এরা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যায়, তাহলে নিঃসন্দেহে আমরা আদালতের কাছে প্রার্থনা করব যাতে রাজ্য সরকারের উপরে এক্সাম্পলারি কস্ট ইম্পোজ করে এই ধরনের মামলাকে দীর্ঘায়িত করার জন্য। সেটা কি বিচারপতিদের এখনই উচিত নয়? মানে প্রত্যেকটি মামলা এই সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার সিঙ্গেল বেঞ্চে ফিরে আসা, দীর্ঘায়িত করার যে চাল বলছি আমি, আপনার কি মনে হয় কঠোর জরিমানা করে এই রাজ্যের সরকারকে অন্তত বুঝিয়ে দেওয়া উচিত বিচার ব্যবস্থা নিয়ে এভাবে খেলা যায় না? ইনফ্যাক্ট ঠিক সে কথাই আমি বললাম যে এই ধরনের ক্ষেত্রে যেখানে মামলার পজিশন অলরেডি সেটেলড, সেই সব মামলায় যদি অকারণেই রাজ্য সরকার তার আইনজীবীকে এনগেজ করছে, মানে প্রতিদিন একজন আইনজীবীকে সরকার পে করছে ট্যাক্স পেয়ারদের পয়সা থেকে, এই ধরনের প্রচুর ফ্রিভোলাস মামলা সুপ্রিম কোর্টে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার হারছে, ডিভিশন বেঞ্চে হারছে, সিঙ্গেল বেঞ্চে হারছে, এবং একই সঙ্গে আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। যে সময় আদালত আরও 5টা গরিব যারা বিভিন্ন ক্ষেত্রে যারা অপ্রেসড হচ্ছে রাজ্য সরকারের কন্ডাক্টের কারণে, তাদের বিচার পেতে পারত, তাহলে এই রাজ্য সরকার আদালতের মূল্যবান সময় নষ্ট করা এবং সরকারি কোষ থেকে সাধারণ মানুষের পয়সা অপচয় করা, এই দুটোকেই প্রিভেন্ট করার প্রয়োজন। এবং এটা করতে গেলে আইনজীবীদের থেকে শুরু করে আদালতের জাজ যিনি আছেন সকলকেই প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে, ডিএ মামলা, হলফনামা রাজ্য দিয়েছে, একই কথা লিখেছে, ফের ওই একই কথাগুলো হলফনামায় পাই টু পাই সাজিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো আপনার কি মনে হয় সুপ্রিম কোর্টের অবিলম্বে কোথাও না কোথাও স্ট্রং একটা অ্যাকশন সরকারের বিপক্ষে নেওয়া উচিত? আমি শুধু ডিএ মামলাটা সাপেক্ষেই যদি এই প্রশ্নটা আপনাকে করি, আর কোথায় কোথায় জেতা বাকি আছে মামলাকারীদের? দেখুন, ডিএ মামলাতে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম ডিরেকশন দিল যে আপনি এই টাকা পে করে আসুন তারপরে আমি শুনবো, 3 মাসের মধ্যে, তখনই ওরা একটা অ্যাপ্লিকেশন টেক আউট করে বলল যে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, যার কারণে আমরা এত টাকা দিতে পারবো না। যাই হোক, সেই অ্যাপ্লিকেশন শুনানিকালীনই রাজ্য সরকার আবার একটা অবস্থান নিল যে এইটা এমন একটা ইস্যু যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যকেই অ্যাফেক্ট করবে, ফলে সব রাজ্যকে নোটিশ করা হোক। সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে ডেপ্রিকেট করেছে, সেটাকে রিফিউজ করেছে, ফলে আদালত অলরেডি ইন্টারভেন করেছে বলবো, এবং একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে, যার কারণে মামলা শুনানিটা শেষ হয়েছে। এটা সমস্ত রাজ্যবাসী যারা সরকারি কর্মচারী তাদের জন্যে নিঃসন্দেহে একটা সুখবর, এবং একই সঙ্গে রাজ্য সরকারের প্রতি একটা বার্তা যে আপনারা আদালতের সময় নষ্ট করছেন এবং সরকারি কোষ থেকে পয়সা অপচয় করছেন। এই বিপুল সংখ্যক আইনজীবী, আপনাকে মনে হয় যে সুপ্রিম কোর্ট এটাকে আটকাতে পারে, অন্তত একটা কড়া একটা জাজমেন্ট অন্তত দিতে পারে আদালতকে? আদালতের পক্ষ থেকে রাজ্যকে বোঝানো উচিত যে তুমি সরকার এসে তুমি ট্যাক্স পেয়ারদের টাকা অপচয় করছো, যেন সরকারকে টাকা দিতে না হয়। দেখুন, আদালতে শুনানি শেষ হয়েছে, আদালতের শুনানির পরে জাজেরাই তার বিচার করবেন, কিন্তু নিঃসন্দেহে কথা আমরা আশা করব, আমি বলবো আইনজীবী হিসেবে, যে আদালত যদি এখানে কোনো একটা প্রোঅ্যাক্টিভ রোল নেয়
এবং একটা এক্সাম্পল সেট করে, তাহলে আগামী দিন রাজ্য সরকার এই ধরনের পদক্ষেপ নিতে গেলে দ্বিতীয়বার ভাববে, সেটার প্রয়োজন আছে। এখন দেখা যাক আমরা কি বিচার পাই, বিচারকরা কি রায় দেন। আমি আশা করব বিচারকরা যখন রায় দেবেন তখন যে সিরিজ অফ মামলা হচ্ছে এবং সিরিজ অফ ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশানস, দীর্ঘ পেন্ডেন্সি এই মামলা ডিএ মামলার, এগুলো সব মাথায় রেখে রায় দেবেন এবং আশা করব যে একটা এক্সাম্পল সেট করবেন। অবশ্যই ডাক্তারবাবু, আমার শেষ প্রশ্ন, কখনো ভেবেছিলেন সাইকেল চালালে পুলিশের নোটিশ আসতে পারে? আসলে এটা তো কখনোই ভাবিনি যে সাইকেল হলো প্রান্তিক মানুষের সবচেয়ে এবং পরিবেশ বান্ধব একটি যান, সেই সাইকেল চালানোর জন্য কখনো মামলা হবে সেটা আমরা কখনো ভাবিনি। কিন্তু এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি, যেহেতু প্রতিবাদের রাস্তায় এখন হয়তো একটু কম মানুষ থাকছেন, তাই প্রতিবাদীদের উপর আক্রমণটা আরও জোরালো হচ্ছে। তাই রাজ্যের সমস্ত মানুষের কাছে আবেদন করব, এই রাজ্যের মানুষ 14ই আগস্ট 2024 প্রমাণ করেছেন যে তাদের বাড়ির মেয়ের ওপর নৃশংস অত্যাচার হলে তারা প্রয়োজনে রাত দখল করবে, দিন দখল করবে, এবং আমরা আশা করব ভবিষ্যতে ঠিক একই রকমভাবে রাজ্যের মানুষ আবার গর্জে উঠবেন এই প্রতিবাদীদের ওপর হেনস্থার বিরুদ্ধেও। কারণ এই সরকার হেনস্থা করে যে আন্দোলনের প্রতিবাদীদের প্রতি যে বার্তা দিতে চাইছে যে আন্দোলন করো না, প্রতিবাদ করো না, কিন্তু প্রতিবাদ চলবে অন্যায়ের বিরুদ্ধে, সেই প্রতিবাদে মানুষরাও জড়ো হবেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আইনজীবী বলছেন বিচারকরা উদাহরণ সেট করুক, রাজ্যকে জবাব দিক, যেন রাজ্য দুবার এই জিনিস না করে। ডাক্তারবাবু চিকিৎসক বলছেন মানুষের সমবেত হওয়ার লড়াই, রাস্তায় নামার লড়াই, আদালত এবং মানুষ একসঙ্গে হলে সরকার বদলাবে তো? এই প্রশ্ন আজকে এই ইন্টারভিউ শেষে আমি তুললাম। কমেন্টে জানাবেন কীভাবে দেখছেন। অবশ্যই দেশ বাঁচবে তো, রাজ্য বাঁচবে তো, আমরা বাঁচবো তো, আমাদের অধিকারগুলো বাঁচবে তো? প্রশ্ন অনেক, উত্তর কোথায়? দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।